সালের ওডিআই ওয়ার্ল্ড কাপ ফাইনালে জেতার পরে মিচেল মার্শ যে ট্রফির ওপর পা রেখেছিল, তারপর থেকে কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেটের পুরোপুরি ডাউনফল শুরু হয়ে গেছে। কারণ তারপর থেকে যদি আমরা দেখি তাহলে 2024-এর যে টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেখানে অস্ট্রেলিয়া সুপার 8-এ প্রথমে আফগানিস্তানের কাছে হারলো, তারপরে ইন্ডিয়ার কাছে হারলো করে টুর্নামেন্ট থেকে কিন্তু ছিটকে গেল। তারপরে 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হলো, সেখানেও ইন্ডিয়ার কাছে সেমিফাইনালে হেরে ওরা ছিটকে গেল। এবং এই 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপে ওরা সুপার 8-এও পর্যন্ত কোয়ালিফাই করতে পারলো না, গ্রুপ স্টেজেই কিন্তু হেরে ছিটকে গেল। প্রথমে জিম্বাবুয়ের কাছে হেরে গেল, তারপরে শ্রীলঙ্কার কাছে হেরে গেল। এবার যদি আমরা ওমেন্স ক্রিকেটের দিকে তাকাই, তাহলে 2024-এর যে ওমেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেখানে ওরা সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল। এবং তারপরে যে 2025 সালে ওমেন্স ওডিআই ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচ হলো, সেখানেও কিন্তু ওরা ভারতের কাছে সেমিফাইনালে হেরে বিদায় নিয়েছিল। এবং মানে ওডিআইয়ের হিস্ট্রিতে ওরা সবচেয়ে বেশি রান কনসিড করেছিল। এতদিন মানে কোনো টিম 339 রান টার্গেট চেস করতে পারেনি, সেটা ইন্ডিয়ান টিম চেস করে দিয়েছিল সেমিফাইনালে। তো অস্ট্রেলিয়ান ক্রিকেটের কিন্তু ডাউনফল শুরু হয়ে গেছে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি যে এখন যারা অস্ট্রেলিয়ার পেস ট্রিও আছে, মিচেল স্টার্ক হোক, প্যাট কামিন্স হোক, জোস হ্যাজেলউড হোক, এদের তিনজনকে ছাড়া কিন্তু অস্ট্রেলিয়ান টিম অনেকটাই দুর্বল। মানে আগের বছর যখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া খেলেছিল, তখন আমরা দেখেছিলাম এই নাথান এলিস ছিল, জেভিয়ার বাটলেট ছিল, তারপরে বেন ডোয়ারসুইস ছিল। এরা কিন্তু কিছুই করতে পারেনি। অস্ট্রেলিয়া কিন্তু সেমিফাইনালে ভারতের কাছে হেরে বিদায় নিয়েছিল, এবং এই টি-20 ওয়ার্ল্ড কাপে এরাই খেলছিল। তারপরেও কিন্তু অস্ট্রেলিয়ার পারফরমেন্স একদমই বাজে, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়ান পেস ট্রিওর ওপর কতটা ডিপেন্ডেন্ট অস্ট্রেলিয়ান টিম। এবং টেস্টেও কিন্তু এরা লম্বা সময় ধরে একসাথে খেলে চলেছে, এবং সবার কিন্তু বয়স হয়ে গেছে। যেমন মিচেল স্টার্কের দিকে যদি আমরা তাকাই, তাহলে ওরা এখন যাকে বলে 36 এজ হয়ে গেছে, জোস হ্যাজেলউডের 35 এজ হয়ে গেছে, তারপরে স্কট বোল্যান্ডের 36+ এজ, মাইকেল নেসেরেরও 35+ এজ। তো এরা যখন একসাথে রিটায়ার করবে, তখন কিন্তু অস্ট্রেলিয়ার আমার মতে ভালো রকমের প্রবলেমটা শুরু হবে। আচ্ছা, প্যাট কামিন্সের এখন 32-33 এজ, ঠিক আছে, 32+ এজ, ওর এখন সমস্যা নেই, ও এখনও 4-5 বছর এখান থেকে খেলে দেবে। কিন্তু প্রবলেম কিন্তু তখনই হবে যখন এই চারজনে রিটায়ারমেন্ট নেবে। এছাড়া অস্ট্রেলিয়াতে স্পিন বোলারদেরও একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি, কারণ নাথান লিওন যে আছে, তার উপর অস্ট্রেলিয়া অত্যাধিক মাত্রায় ডিপেন্ডেন্ট। এবং নাথান লিওন যে 4th আর 5th টেস্টে ইংল্যান্ডের এগেনস্টে খেলতে পারেনি, সেখানে কিন্তু ওরা একেবারে পেস ফ্রেন্ডলি উইকেট বানিয়েছিল, মানে স্পিনারদের কোনো রোল নেই। মানে বাকি স্পিনারদের উপর কিন্তু অস্ট্রেলিয়ান ম্যানেজমেন্ট ভরসা দেখাচ্ছে না। তো এটা একটা প্রবলেম হতে চলেছে। এবং এখানেও যদি আমরা দেখি, তাহলে ওডিআই আর টি-20তে অ্যাডাম জাম্পা 10-11 বছর প্রায় খেলে যাচ্ছে, এবং অ্যাডাম জাম্পা ছাড়া বাকি কোনো বোলারই কিন্তু সেরকম হারে টেস্টেড হয়নি। মানে স্পিনারদের মধ্যে যদি দেখি, ম্যাথিউ কুনহেম্যান করে ট্রাই করেছিল, কিন্তু ম্যাথিউ কুনহেম্যানের স্ট্যাটস যদি আমরা দেখি, টি-20তে অত্যাধিক বাজে। 8 ম্যাচে এখন অবধি মাত্র 3খানা উইকেট নিয়েছে, 73 অ্যাভারেজ, 8-এর ওপর ইকোনমি রেট। এছাড়া ওডিআইতেও তেমন আহামরি কিছু রেকর্ড নয়। তো আমার মতে এরা রিটায়ার করলে কিন্তু অস্ট্রেলিয়া একটা বিশাল বড় ক্রাইসিসে পড়বে আমার মতে। এছাড়া কুপার কনলিকে ওরা খেলাচ্ছে, যার স্ট্যাটও অত্যাধিক বাজে, 4 অ্যাভারেজ আর 93 মতো স্ট্রাইক রেট টি-20তে, যেটা কোনোভাবেই অ্যাকসেপ্টেবল নয়। এবং আই থিঙ্ক এটাই লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ ছিল এই মার্কাস স্টয়নিস আর গ্লেন ম্যাক্সওয়েলের। এবং দুজনেই যদিও পারফর্ম করতে পারেনি, বাট তা সত্ত্বেও এরা লম্বা সময় ধরে অস্ট্রেলিয়ার হয়ে পারফর্ম করে এসছে। মিডল অর্ডারে অস্ট্রেলিয়াকে একটা স্ট্রেংথ দিয়েছিল। কিন্তু প্রবলেম হচ্ছে এটাই যে গ্লেন ম্যাক্সওয়েল যে রিটায়ারমেন্ট নিয়ে নেবে, তারপরে গ্লেন ম্যাক্সওয়েলকে কে রিপ্লেস করবে? কুপার কনলির যা পারফরমেন্স, হ্যাঁ হতে পারে, ঠিক আছে, আস্তে আস্তে হয়তো উন্নতি করলো, তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি যে কুপার কনলি কিন্তু একেবারেই ভরসা জোগাতে পারছে না। এখন সবাই এই প্রশ্নটাই করছে যে স্টিভেন স্মিথকে কেন টি-20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নেওয়া হলো না। কারণ স্টিভেন স্মিথ আমরা সবাই দেখেছিলাম যে দুর্দান্ত ফর্মে রয়েছে বিগ ব্যাশ লিগে, তারপরে ওকে কেন নেওয়া হলো না? এবং এই যে ম্যাচটা ওরা খেললো অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার এগেনস্টে, এই ম্যাচের আগে কিন্তু স্টিভেন স্মিথকে স্কোয়াডে অ্যাড করা হয়েছিল 16 তারিখে। তো প্রশ্ন হচ্ছে এটাই যে তাহলে স্টিভেন স্মিথকে কেন শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচে খেলানো হলো না? এছাড়া ম্যাট রেনশ জিম্বাবুয়ের এগেনস্টে ম্যাচে যখন অস্ট্রেলিয়া লাগাতার উইকেট পড়ে যাচ্ছিল এবং শেষ পর্যন্ত হেরেও গেল, কিন্তু ম্যাট রেনশ ফাইট করেছিল, 44 বলে 65 রান স্কোর করেছিল। সেই ম্যাট রেনশকে ওরা কেন শ্রীলঙ্কার এগেনস্টে ম্যাচে বসিয়ে দিল? এছাড়া টিম ডেভিড, জোশ ইংলিশ, এদেরকেও যদি আমরা দেখি, এরাও পারফর্ম করতে পারছে না, খুবই এদের পারফরমেন্স বাজে। স্পিনারদের এগেনস্টে তো মানে এরা পুরোপুরি স্ট্রাগল করছে। পাকিস্তানের এগেনস্টে সিরিজও আমরা দেখেছি, তখন ভেবেছিলাম যে হয়তো আইসিসি টুর্নামেন্ট অস্ট্রেলিয়া সেখানে ভালো পারফর্ম করে দেবে, কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপেও কিন্তু পুরোপুরি যাকে বলে অস্ট্রেলিয়ার মিডল অর্ডার এক্সপোজ হয়ে গেছে স্পিনারদের সামনে। এখন ওমানের এগেনস্টে লাস্ট ম্যাচ আছে, ওরা জিতে যাবে, সেটা আমরা সবাই জানি, কিন্তু টুর্নামেন্ট থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া, এবং ভারতের গ্রুপে জিম্বাবুয়ে চলে এলো সুপার 8-এর জন্য।
প্রথম ম্যাচ ভারতের 22 তারিখে রয়েছে সাউথ আফ্রিকার এগেনস্টে, তারপরে 26 তারিখে রয়েছে জিম্বাবুয়ের এগেনস্টে, ওটা চেন্নাইতে খেলা হবে, আর সাউথ আফ্রিকার এগেনস্টে ম্যাচটা আহমেদাবাদে খেলা হবে। আর তারপরে কিন্তু 1 মার্চে ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে রয়েছে, যেটা কিন্তু কলকাতাতে খেলা হবে। তো যদি ভারত কোনো রকমে জিতে যেতে পারে ফার্স্ট ম্যাচটা সাউথ আফ্রিকার এগেনস্ট আহমেদাবাদে, তাহলে কিন্তু ভারতের সেমিফাইনাল খেলার চান্স একদম হাই হয়ে যাবে। তাহলে জিম্বাবুয়ে আর ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে একটা জিততে হবে, জিম্বাবুয়ের এগেনস্টে জিতে যায়, যেটা হাই চান্স আছে, তাহলে কিন্তু ভারত কোয়ালিফাই করে যাবে। তো দেখা যাক এখন কি হয় বাকি। এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হব। ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।